হ্যালো এভরিওয়ান, ধারাবাহিক নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তো খুব গুরুত্বপূর্ণ একটি কলাম ডেইলি স্টারের। আজকের এই ডেইলি স্টারের কলামটি আমরা এমনভাবে রিডিং করব, এই রিডিংয়ের সাথে সাথে কীভাবে ট্রান্সলেশন করতে হয় আরও এবং ব্যাকরণগত বিষয়গুলো কীভাবে অ্যানালাইসিস করতে হয়, প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করব, অনেকগুলো অজানা ওয়ার্ড বের করব এবং আরও অনেকগুলা লিটারেচারের ফিগার অফ স্পিচ বের করব। এগুলা বাক্যের মধ্যে কীভাবে ইউজ করলে বাক্যটা খুব ইনফরমেটিভ এবং খুব অ্যাট্রাকটিভ এবং সাহিত্যিক ভাষা দেওয়া যায় সেই বিষয়গুলো আমরা বের করার চেষ্টা করব। ওকে, এখন আমরা শুরু করব। আজকের এই টাইটেলটা হচ্ছে ইজ গ্রিনল্যান্ড দ্য টু বিঘা ল্যান্ড অফ আপন। এখানে বলা হচ্ছে গ্রিনল্যান্ড কি আপনের 2 বিঘা জমি। ফার্স্ট এখান থেকে যদি সেন্টেন্সটা যদি আমরা বিশ্লেষণ করি, এটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। সচরাচর ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আগে থাকবে, তাহলে এখানে ইজ অক্সিলিয়ারি ভার্ব পাবে, গ্রিনল্যান্ড হচ্ছে এখানে সাবজেক্ট, গ্রিনল্যান্ডের আগেই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স না হলে অক্সিলিয়ারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং পরবর্তীতে থাকবে যে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই অক্সিলিয়ারি ভার্ব হবে, তারপরে হচ্ছে যে সাবজেক্ট, এরপরে অন্য অংশ দিয়ে তারপরে কোয়েশ্চেন মার্ক। ঠিক এটাকে যদি আমি অ্যাসার্টিভ করতে যাই, জাস্ট শুধু সাবজেক্টটা আগে রেখে অক্সিলিয়ারি ভার্বটা পরে নিয়ে দিলে হয়, তাহলে এভাবে বলতে পারি গ্রিনল্যান্ড ইজ দ্য 2 বিঘা ল্যান্ড অফ আপেল। এই যে অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, ইন্টারগেটিভ হওয়াতে অক্সিলিয়ারি ভার্বটা শুধু আগে নিচ্ছে। তাহলে দ্য 2 বিঘা ল্যান্ড অফ আপন এটা কি? গ্রিনল্যান্ডকে বলা হচ্ছে, গ্রিনল্যান্ড হচ্ছে 2 বিঘা জমি আপনের। এই যে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, বাক্যের কমপ্লিমেন্ট। এখান থেকে আমরা দেখব যে কমপ্লিমেন্ট মানে কি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে যেটা সাবজেক্ট এবং অবজেক্টের পরিচয়। এখানে গ্রিনল্যান্ডকে বলা হচ্ছে 2 বিঘা জমি, তাহলে সাবজেক্টের পরিচয় হচ্ছে এটা, অর্থাৎ যেটা না থাকলে বাক্যটা সম্পূর্ণ হয় না, কমপ্লিট হবে না, সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা শিখলাম প্রথমে কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা সাহিত্যিক ভাষা শিখব, সেটা হচ্ছে যে ম্যাটাফোর। ম্যাটাফোরটা কি? ম্যাটাফোর হচ্ছে, আমি যদি বলি দুটা বিষয়ের সাথে যখন তুলনা করা হবে এবং দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন বিষয় এবং এমনভাবে তুলনা করা হবে যেটা তুলনা করা হচ্ছে এটা সরাসরি বোঝা যাবে না, এটা অদৃশ্যভাবে তুলনা করা হবে, অর্থাৎ যেখানে কোনো অ্যাজ, লাইক, দেন থাকবে না, এগুলো না থেকে যদি তুলনা করা হয় দুটা বিষয়ের মধ্যে, সেটাকে বলবো আমরা ম্যাটাফোর। তাহলে তোমরা আশা করি ম্যাটাফোর বিষয়টা বুঝতে পেরেছো। যেমন এখানে গ্রিনল্যান্ড হচ্ছে দ্য 2 বিঘা ল্যান্ড অফ আপন, অর্থাৎ 2 বিঘা ল্যান্ড হচ্ছে যেটা রবি ঠাকুরের একটা লেখা, এই রবি ঠাকুরের একটা এই লেখার সাথে গ্রিনল্যান্ডকে তুলনা করা হচ্ছে, এমনভাবে তুলনা করা হচ্ছে এখানে কোনো অ্যাজ, লাইক, দেন কিছু নাই, এই জন্য এখানে আমি বলবো যে একটা ম্যাটাফোর ইউজ করা হয়েছে। আবার যদি দুইটা বিষয়ের সাথে যখন তুলনা করা হবে, যেমন এটা যদি এরকম হতো গ্রিনল্যান্ড ইজ অ্যাজ লাইক 2 বিঘা ল্যান্ড অফ আপন, এই দুইটার মধ্যে যদি তুলনা করা হতো তখন এটাকে বলতাম সরাসরি সিমিলি বলতাম। এই যে টাইটেল থেকে আমরা দুইটা বিষয় শিখেছি, একটা হচ্ছে যে সিমিলি কি আর একটা হচ্ছে ম্যাটাফোর কি। আচ্ছা, গ্রিনল্যান্ডকে কেন 2 বিঘা ল্যান্ডের সাথে তুলনা করা হচ্ছে হয়তো আমরা বিস্তারিত পড়লে বুঝতে পারবো। আমরা একটু ভিতরে ঢুকে দেখি। দেখো এখানে দ্য ওয়ার্ল্ড হ্যাজ ফেল্ট ট্রিমার, এখানে ট্রিমার শব্দের অর্থ হচ্ছে আতঙ্ক। দ্য ওয়ার্ল্ড হ্যাজ ফেল্ট প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজের পরে মূল ভার্বে ফিফি ফ্রম মেইন ভার্ব, তাহলে এখানে দ্য ওয়ার্ল্ড হচ্ছে দ্য সাবজেক্ট। বিশ্ব এক আতঙ্ক অনুভব করেছে, এক হতভম্ব হয়েছে। এই যে কথাটা কি, এটা একদম এমনভাবে বলেছে যেটা হতবাকের বিষয়, এটা অতিমাত্রায় বলা হয়েছে, মাত্রা অতিরিক্তভাবে বলা হয়েছে। তো কোনো কথাকে যখন একদম অতিমাত্রায় মাত্রা অতিরিক্তভাবে যখন প্রকাশ করা হবে তখন এটাকে লিটারেচারের ভাষায় হাইপারবোল বলা হয়। যেমন এখানে আমি একটা হাইপারবোল পাচ্ছি, হাইপারবোল কি? তাহলে হাইপারবোল বলতে আমরা কি বুঝবো?
হাইপারবুল হচ্ছে কোনো কিছুকে যখন একদম ভারিয়ে বলা হবে সেটাকে বলা হয় হাইপারবুল। ঠিক এখানে হাইপারবুল বলা হচ্ছে এটাকে। ইন এ মুভ রিভড ফ্রম ডার্কার, ইন এ মুভ রিভড ফ্রম ডার্কার, মানে এখানে হচ্ছে যে ইন এ মুভ অগ্রসর হওয়া, রিভড ফ্রম এ ডার্কার, ডার্কার, ডার্কার হচ্ছে যেটা একটা কম্পারেটিভ ফর্ম, ডার্ক থেকে ডার্কার অ্যাডজেক্টিভের পরে ইয়ার যুক্ত করলে সেটাকে বলা হয় কম্পারেটিভ ফর্ম। যেটা অন্ধকার থেকে বের হওয়া, ফরগেটেন চ্যাপ্টার অফ স্টোরি, মানে ইতিহাসের অধ্যায় ভুলে যাওয়া। দ্য ইউনাইটেড স্টেটস আন্ডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনভাডেড মানে হচ্ছে আক্রমণ করা, যেটার আমরা বলতে পারি ইনভাডেডের সিনোনিম কি অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, অ্যাটাক। তাহলে এটা হচ্ছে দ্য মেইন ভার্ব। এই মেইন ভার্বের আগে সাবজেক্ট হয় দ্য ইউনাইটেড স্টেটস আন্ডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অধীনে বা নিয়ন্ত্রিত আমেরিকা যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে দ্য সাবজেক্ট। একটা বাক্যকে যখন আমরা বিশ্লেষণ করতে যাব সর্বদা ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা বের করতে হবে। সেটা যদি বের করতে পারি তাহলে আমাদের সেন্টেন্সটা বিশ্লেষণ করা খুব ইজি হয়ে যায়। এটা যদি ফাইনাইট ভার্ব হয়, এই যে অংশটা হচ্ছে দেখি দ্য ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে সাবজেক্ট, লক্ষ্য করো। তাহলে সাবজেক্ট হলে এই যে এটা কি, এই অংশটা, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। বাক্যের মধ্যে যদি প্রিপোজিশন দিয়ে শুরু হলে কমা হলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে। অ্যাবডাক্টিং মানে হচ্ছে তো অপহরণ করা, তুলে নিয়ে যাওয়া। এই যে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। একটা বাক্যে সিম্পল সেন্টেন্সে বা একটি ক্লজে দুটি ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে, এই জন্য এখানে অ্যাবডাক্টিং। তোমরা শুধু এতটুকু মনে রাখো, একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে সেকেন্ড ভার্বটা নন ফাইনাইট ভার্ব বা সেকেন্ড ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, ইটস লিডার, এটার নেতা, ইটস লিডার নিকোলাস মাদুরোকে অ্যান্ড হিজ ওয়াইফ, তার ওয়াইফকে। এই যে তাহলে এখানে কি বলা হচ্ছে, ইতিহাসের অধ্যায় ভুলে গিয়ে এক অন্ধকার থেকে বের হয়ে অগ্রসর হয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে বলা হচ্ছে ওই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করেছে। এই যে ফুল সেন্টেন্সটাকে যদি আমরা দেখি, একটা মাত্র আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি এবং একটা মাত্র সাবজেক্ট পেয়েছি, বিশাল একটা সেন্টেন্স। তাহলে একটা সাবজেক্ট, এরপরে হচ্ছে যে একটি ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব যদি আমরা পাই তখন এটাকে বলবো যে আমরা হচ্ছে যে এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে। এবং এখানে আরেকটা বিষয়, এই যে মুভ শব্দটা আমরা জানি সচরাচর ভার্ব হয়। এখানে মুভের আগে হচ্ছে যে একটা আর্টিকেল আছে এই যে এটা এ আছে, তাহলে আর্টিকেল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। আর্টিকেল যদি অ্যাডজেক্টিভের কাজ করে, এখানে মুভটা হলে অবশ্যই নিঃসন্দেহে এটা একটা নাউন। মুভ এখানে নাউন অর্থে ইউজ করা হয়েছে। এখানে অনেক সময় দেখা যাবে যে পার্টস অফ স্পিচ অবস্থানের উপরে ডিপেন্ড করবে কি হবে না হবে। আচ্ছা, এখন এরপরে যদি আমরা যাই, দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি স্টান মানে কি, হতবম্বিত হওয়া। এই যে এখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম, এই যে ট্রেমর শব্দের অর্থ হচ্ছে যে স্টান, সেম, হতবম্বিত হয়েছে। স্টুড মানে বিশ্ব সম্প্রদায় হতবম্বিত হয়ে দাঁড়িয়েছিল, মানে অবাক হয়ে গিয়েছিল এরকম। তাহলে এটাকে আমি কি বলেছি, হাইপারবুল বলেছি। এটাও কিন্তু একদম অতিমাত্রা বাড়িয়ে বলা হচ্ছে, তাহলে এটাও একটা হচ্ছে যে হাইপারবুল এই সেন্টেন্সটা। এখানে স্টুড হচ্ছে যে মেইন ভার্ব, স্ট্যান্ড থেকে স্টুড, তাহলে দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি হচ্ছে যে এখানে সাবজেক্ট। এরপরে দ্য জাস্টিফিকেশন ওয়াজ থিন। এই যে দেখো এখানে জাস্টিফিকেশন ওয়াজ থিন, জাস্টিফিকেশন মানে বিচার। এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, জাস্টিফিকেশন, এটার ভার্ব হচ্ছে যে জাস্টিফাই মানে বিচার করা। শব্দের পরে যদি FY থাকে সেটা হচ্ছে যে ভার্ব।
এই জাস্টিফাই এর নাউন হচ্ছে যে জাস্টিফিকেশন, তাহলে জাস্টিফাই থেকে এখানে জাস্টিফিকেশন হয়েছে। ওয়াজ এ থিন, তিন মানে হালকা, ফাতলা কোনো কিছুকে বোঝায়, অর্থাৎ বিচারে হচ্ছে যে হালকা ফাতলা, বিচার নাই। যদি বিচার থাকতো তাহলে এরকম মগর মুল্লুকের মতো একটা দেশের প্রেসিডেন্ট আর একটা দেশের প্রেসিডেন্টকে আটক করে ফেলতে পারতো না, অপহরণ করতে পারতো না, অপহরণ করার মতো। এই জন্য এটাকে তিন বলা হচ্ছে। এই যে ওয়াজ এখানে মেইন ভার্ব, দ্য অ্যাক্ট, দ্য ব্রেজেন্ট, ব্রেজেন্ট শব্দটা তো হচ্ছে নির্লজ্জতা, মানে এই কাজটা একদম নির্লজ্জ। এর র ডেমনস্ট্রেশন অফ পাওয়ার, মানে র ডেমনস্ট্রেশন, র মানে আমরা বুঝি কাঁচামাল, ডেমনস্ট্রেশন হচ্ছে এখানে নির্দেশনা অফ পাওয়ার, শক্তি। তবে এখানে বোঝানো হচ্ছে মানে এটা হচ্ছে একদম শক্তির একটা র ম্যাটেরিয়ালের মতো, মানে শক্তির একটা প্রকাশ, শক্তির একটা উপাদান, মানে যে আমার পাওয়ার আছে, আমি পাওয়ার দেখাচ্ছি। তাহলে এই যে দেখো র ডেমনস্ট্রেশন অফ পাওয়ার, এখানেও কিন্তু আমরা একটা পাচ্ছি, মেটাফোর পাচ্ছি কিন্তু। দ্যাট সিমড, মনে হয়, লেস প্রোডাক্ট অফ 21st সেঞ্চুরি আর স্টেট ক্রাফট। স্টেট ক্রাফট মানে হচ্ছে দেখি রাষ্ট্রের রাজনীতি, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। স্টেট মানে রাষ্ট্র, আমরা জানি ক্রাফট মানে হচ্ছে যে শিল্প, তবে এখানে স্টেট ক্রাফট হচ্ছে যে যেটা রাষ্ট্রের রাজনীতি, অর্থাৎ দুইটি রাষ্ট্র যখন একটি শক্তিশালী রাষ্ট্র আর একটা হচ্ছে যে দুর্বল রাষ্ট্রের উপর যখন অবৈধভাবে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে আক্রমণ করার চেষ্টা করবে, সেটাকে বলা হচ্ছে যে স্টেট ক্রাফট। তাহলে এটা হচ্ছে দ্যাট সিমড লেস এ প্রোডাক্ট অফ 21st সেঞ্চুরি স্টেট ক্রাফট, মানে একবিংশ শতাব্দীর অন্যতম একটি রাষ্ট্রের রাজনীতির বহিঃপ্রকাশ, আক্রমণাত্মক। অ্যান্ড মোর এ রিল্যাপস ইন্টু ল অফ দ্য জাঙ্গল, মানে রিল্যাপস ইন্টু, যেটা হস্তান্তর হয়েছে ল অফ দ্য জঙ্গল, মনে হয় জঙ্গলের একটা আইনে পরিণত হয়েছে এই বিষয়টা। এরপরে দ্য ক্লোক অ্যাপিয়ার্ড, ক্লোক মানে গুড়ি, অ্যাপিয়ার্ড টু টাউন, এটা হাজির হয়েছে, দৃশ্যমান হয়েছে। অ্যাপিয়ার্ড মানে হাজির হওয়া, দৃশ্যমান হওয়া। টু টার্ন ব্যাকওয়ার্ডস, যেটা একদম মনে হচ্ছে যে ঘড়িটা পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, ঘড়ি কিন্তু সামনের দিকে আগাচ্ছে না, এরকম কল্পনা করা হচ্ছে। এই যে দেখো এখানে ঘড়ি বলতে ঘড়ি পিছিয়ে চলে যাচ্ছে, ঘড়ি আগাচ্ছে না, এই কথাটাকে বোঝানো হচ্ছে যে এখানে ঘড়ির সাথে এখানে মানব সভ্যতাকে ইন্ডিকেট করা হচ্ছে, সোসাইটিকে ইন্ডিকেট করা হচ্ছে, মানুষকে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ আমেরিকায় এত বেশি প্রভাব বিস্তার করা হচ্ছে, মনে হচ্ছে যে একবিংশ শতাব্দীতে এসে আমরা নীতি নৈতিকতার দিকে এগিয়ে যাচ্ছি না, আমাদের সভ্যতাটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্লগের সাথে হচ্ছে মানুষের, ক্লগকে এখানে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। যখন এরকম বস্তুর মধ্যে মানুষের বৈশিষ্ট্য দেওয়া হলে আমরা সেটাকে বলতে হবে, সেটা হচ্ছে একটা পার্সনিফিকেশন। তাহলে এখান থেকে আমরা একটা কি শিখলাম? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন হচ্ছে যে বস্তুর মধ্যে ব্যক্তির বৈশিষ্ট্য দেওয়া হলে এটাকে বলা হয় পার্সনিফিকেশন। টু অ্যান এরা, এটা এমন একটি যুগের, হয়ার দ্য কিনস, হয়ার হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিনস ক্যাপচার রাইভাল কিনস, এই যে কিনস ক্যাপচার রাইভাল কিনস, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা হবে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা রাজা তার প্রতিদ্বন্দ্বী রাজাকে অপহরণ করেছে, মনে হচ্ছে এরকম, হোল্ড ইন দেম, তাদেরকে আটক করেছে, ফর র্যানসম, পণ প্রথা। ওই যে আমরা যখন একজন ক্রিমিনাল যখন কাউকে যখন আটক করে 20 লাখ 10 লাখ টাকা না দিলে ছেড়ে দেব না, এটাকে এই যে পণ আদায় করা, এটাকে বলা হচ্ছে দেখি র্যানসাম ইন এ ডানজিয়ন। এখানে হচ্ছে একদম এই ডানজিয়ন হচ্ছে একদম অন্ধকূপ, গভীর কূপ। অর্থাৎ কথাটা কিন্তু এমনভাবে বলেছে, এখানে বলেছে যে দ্য ক্লোক অ্যাপিয়ার টু টার্ন ব্যাকওয়ার্ডস টু অ্যান এরে, যুগের দিক দিয়ে মনে হচ্ছে যে গড়ি পিছিয়ে যাচ্ছে, যেখানে রাজা তার প্রতিদ্বন্দ্বী রাজাকে গ্রেফতার করেছে এবং তাদেরকে এমন একটা জায়গায় রেখেছে, গভীর কূপের মধ্যে রেখে দিয়েছে। এটা গভীর কূপ, অন্ধকার কূপ। কিসের জন্য রেখে দিয়েছে? পণ আদায় করার জন্য। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমেরিকা এই আক্রমণটা করেছে, তাদের অজুহাত হচ্ছে যে বিচার বা মাদক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটার মেইন আক্রমণের উদ্দেশ্য হচ্ছে তাদের সেটা হচ্ছে যে ভেনিজুয়েলার
প্রাকৃতিক সম্পদ, গ্যাস, প্রাকৃতিক তেল, জ্বালানি, এই কথাকে এভাবে বলেছে বিষয়টা। এরপরে এখানে বলা হচ্ছে দিস উই আর টোল্ড ইজ নিউ গ্রেটনেস। আচ্ছা, এই যে এই কথাটা এখানে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে দ্য আইরনি। এই যে এখানে একটা খুব চমৎকার একটা শব্দ বুঝতে পারি, আইরনি। আইরনি মানে কি? অর্থাৎ একটা কথা খেয়ে যখন খুব বিদ্রূপ আকারে, ঠাট্টা, পরিহাসের মাধ্যমে যখন বলবে, কিন্তু কথাটা বিপরীত অর্থ মনে করতে হবে ফ্র্যাগ্রাফের দিক দিয়ে যা বলা হচ্ছে তার বিপরীত, সেটাকে বলা হচ্ছে দ্য আইরনি। তাহলে এখানে যে কথাগুলো বলেছে এগুলো কি গ্রেটনেস? না, এগুলো হচ্ছে যে সবচেয়ে হচ্ছে আমাদের ওয়ার্স্ট বিষয়, খারাপ বিষয়কে এখানে উল্লেখ করা হচ্ছে, নেগেটিভ কথা। কিন্তু এই কথাটাকে আমেরিকা বলা হচ্ছে যে এটা হচ্ছে তাদের একটা গ্রেটনেস। ঠিক বিপরীত অর্থ আমরা বুঝতে পারি, কিন্তু গ্রেটনেস না, এটা হচ্ছে যে নেগেটিভ একটা বিষয়। এই জন্য বলবো যে এখানে আমরা একটা আইরনি পাচ্ছি। উই আর টোল্ড, আমাদেরকে যা বলা হচ্ছে আমেরিকা বলতেছে ইজ দ্য নিউ গ্রেটনেস, এটা হচ্ছে একটা নতুন একটা গ্রেটনেস। এই জন্য বলবো এটা একটা আইরনি। অ্যান্ড ফ্রম দিস অডাসিটি মানে যেটা নির্লজ্জতা, এ নিউ টার্গেট হ্যাজ বিন ফিক্সড। এই যে এটা একটা ফেসিভ সেন্টেন্স, নতুন আরেকটা টার্গেট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফেসিভ সেন্টেন্স, নতুন আরেকটা টার্গেট স্থির করা হয়েছে। তাদের নির্লজ্জতা দেখে, একটার পর একটা নির্লজ্জতার পরে আরেকটা টার্গেট তারা স্থির করেছে। তাহলে ফেসিভ থেকে কী করেছে? নতুন টার্গেট করেছে, অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে। আমেরিকা করেছে, প্রেসিডেন্ট এখানে নাই। অবজেক্টকে সাবজেক্ট করা হলে সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে সেটাকে আমরা ফেসিভ বলবো। এবং সেই নতুন টার্গেটটা হচ্ছে যে গ্রিনল্যান্ড। আচ্ছা, এখন আমরা চলে যাব পরবর্তী প্যারাতে। তোমরা একটু বিষয় মাথা রাখবে যে এই যে দেখো, আমি গ্রামেটিক্যাল বিষয় বের করার সাথে সাথে আরও অনেক কিছু বিষয় বের করার চেষ্টা করতেছি। আমরা এমনভাবে রিড করতেছি, আমাদের এক কাজে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে। এভাবে যদি আমরা রিড করতে পারি, এই ইংলিশের এই বিষয়গুলো আমরা এভাবে বের করে ফেলতে পারি। রিডিং এক কাজে অনেক কাজ করে ফেলতে পারি। আচ্ছা, এরপর ওটা দেখো, ট্রাম্পস ইনিশিয়াল থ্রেট টু সিজ মানে হচ্ছে দেখি যেটা দখল করা, দ্য বেস্ট, এই বিশাল জায়গাটা, আইসি ল্যান্ডমাস মানে এটা একটা হচ্ছে তো বরফ আচ্ছাদিত একটা ভূমি, হ্যাজ নাও সফটেন্ড, যেটা এটা একটু এখন নরম, সুরটা একটু নরম হয়ে গিয়েছে। বিষয়টা এরকম, অর্থাৎ যে হুমকিটা প্রথমে ইনিশিয়াল থ্রেট টু সিজ দ্য বেস্ট, এই বিশাল জায়গাটা যে দখল করার যে হুমকিটা দিয়ে যাচ্ছিল, থ্রেট মানে হুমকি, সেটা একটু এখন খুঁটো হয়ে গিয়েছে, সফটেন হয়ে গিয়েছে। এই শব্দটা দেখো, এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, একটু বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। এক মিনিট, আমি এটা একটু গিয়া করে দিই। এই যে সফট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটার পরে যখন ইএন যুক্ত করা হয়েছে, অ্যাডজেক্টিভের পরে ইএন যুক্ত করলে, অ্যাডজেক্টিভ প্লাস ইএন, তখন এটাকে বলা হয় ভার্ব। ঠিক অনুরূপভাবে আমি যদি বলি যেমন রেড, লাল, এটার পরে যদি আমি ইএন যুক্ত করি, রেড আর লাল করা, হোয়াইটেন সাদা করা, এভাবে অ্যাডজেক্টিভের পরে ইএন যুক্ত করলে সেটাকে আমরা বলতে পারি এটা একটা ভার্ব। তাহলে অ্যাট লিস্ট ইন র্যাথরিক মানে কথায়, বক্তৃতায়, টু অ্যান অফার, এটা এমন একটা অফার টু পারচেজ ইট, এখন কিন্তু বক্তৃতায় আবার এটা ক্রয় করার কিন্তু কথা চিন্তা করতেছে। অর্থাৎ এতদিন উনি দখল করার হুমকি দিয়েছে, কিন্তু এখন সুরটা একটু নরম হয়ে গিয়েছে, নরম হয়ে এখন বলতেছে যে এটা ক্রয় করার চিন্তা। টু পারচেজ, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। হাউ এভার, যাই হোক, অ্যাডভার্বিয়াল কানেক্টরস ইন দ্য কনটেক্সট অফ দ্য ভেনেজুয়েলা গ্যাম্বিট মানে হচ্ছে যে জোয়া খেলা, অর্থাৎ ভেনেজুয়েলাটাকে মনে হচ্ছে যে একটা জোয়া খেলার মতো হচ্ছে, জোর করে কিন্তু দখল করে এরকম। এই জন্য বলা হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ দ্য ভেনেজুয়েলিয়ান গ্যাম্বিট, দিস অফার রিডস নট অ্যাজ এ বিজনেস প্রপোজিশন, মানে এটা হচ্ছে যে কোনো ব্যবসায়িক কোনো চুক্তি নয়, বাট অ্যাজ এন আলটিমেটাম ডিসগাইজ অ্যাজ এ ডিল, মানে এটা হচ্ছে যে জোরপূর্বক একটা ছদ্মবেশ চুক্তি, এটাকে বলা হচ্ছে। অর্থাৎ
ভেনেজুয়েলার এই কথাটা যদি আমরা বিবেচনা করি যে এটা কিন্তু কোনো মানে ব্যবসায়িক চুক্তি নয়, কিন্তু এটা আলটিমেটলি মানে একটা ছদ্মবেশ চুক্তি এরকম বোঝানো হচ্ছে। গ্রিনল্যান্ড অ্যান্ড অটোনমাস টেরিটরি আন্ডার দ্য কিংডম অফ ডেনমার্ক, এখানে একটা আমরা বিষয় পাচ্ছি। এই যে গ্রিনল্যান্ড, এটা একটা নাউন। অটোনমাস স্বায়ত্তশাসিত টেরিটরি অঞ্চল আন্ডার দ্য কিংডম অফ ডেনমার্ক, ডেনমার্কের রাজধানীর অধীনে এটা একটা স্বায়ত্তশাসিত একটা জায়গা। এই যে তাহলে এই যে গ্রিনল্যান্ডের এটা একটা পরিচয়। প্রথমে নাউন থেকে নাউনের যদি একটা পরিচয় দেওয়া হয়, এটাকে আমরা বলতে পারি একটা অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন। তাহলে নাউন ইন অ্যাপোজিশন বা এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা যার ছদ্মবেশ রিলেটিভ ক্লজ। ঠিক গ্রিনল্যান্ডের পরে যদি এখানে আমি যেমন গ্রিনল্যান্ড মানে কি এটি যেটা হুইচ ইজ, এখানে একটা হুইচ দিলে এবং ইজ দিলে এরকম, তখন এটা কিন্তু আবার একটা রিলেটিভ ক্লজ হয়ে যায়। তাহলে এরকম এখানে কোনো নাউনকে নাউনের পরিচয় দেওয়া হলে কিছুর মাধ্যমে সেটাকে আমরা বুঝবো অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন। এই নাউন ইন অ্যাপোজিশন এটা একটা ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাপোজিশন এটাকে বলা হয় একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাপোজিশন সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কারণ এটা নাউনের ইনফরমেশন হলে সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এবং সেটা যদি আমরা রিলেটিভ ক্লজে রূপান্তর করতে চাই, একটা কনজাংশন আনতে হবে এই যে এটা অনুসারে একটা রিলেটিভ প্রনাউন, যেমন গ্রিনল্যান্ড হুইচ, এরপর একটা ফাইনাইট ভার্ব ইজ, তাহলে আবার এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। তাহলে অ্যাপোজিশনকে অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করার জন্য একটা ডব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে, তারপর হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব আনতে হবে অক্সিলিয়ারি, বিশেষ করে সেটা হচ্ছে যে টেন্স অনুসারে একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। তখন এটা হচ্ছে যে একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, find itself in the precarious, এখানে precarious শব্দের অর্থ হচ্ছে যে যেটা নিরাপত্তাহীন, এটা নিজেকে খুঁজে পাওয়া একটা নিরাপত্তাহীন পজিশন, অবস্থান, অফ আ সেজ ফিস, দাবা খেলার একটা জায়গার মতো, অন এ বোট মানে এমন একটি জায়গায়, হয়ার অনলি ওয়ান প্লেয়ার, যেখানে এই যে হয়ার এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে একজন মাত্র খেলোয়াড় সেমস টু বি মেকিং দ্য রুলস, এই দাবা খেলার এই খেলাটা কিন্তু শুধু তারাই কিন্তু কী করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। তাহলে দেখো এখানে খুব সুন্দর, এটা একটা লিটারেরি ভাষা। গ্রিনল্যান্ড এমন একটি জায়গা ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত, যে জায়গাটা হচ্ছে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এবং এই জায়গাটির সাথে মনে করা হচ্ছে এটা এমন একটি দাবা খেলার মাঠ যেখানে একজন মাত্র প্লেয়ার দাবা খেলার রুলসগুলো কন্ট্রোল করতে পারে। কত সুন্দর কথা! আমি এই জন্য বলি ডেইলি স্টারের কথাগুলো হচ্ছে যে লেখার একটা সৌন্দর্য, কীভাবে লিখলে খুব ভালো নাম্বার পাওয়া যায়, বিভিন্ন কিছু এখানে মানে ফিগার অফ স্পিচ বিভিন্ন কিছুর সাথে কম্পেয়ার করে লেখা, যে সেন্টেন্সটা খুব অ্যাট্রাকটিভ এবং খুব মানে গ্রামারের দিক দিয়ে, ওয়ার্ডের দিক দিয়ে, ফিগার অফ স্পিচের দিক দিয়ে অনেক একটা অ্যাট্রাকটিভ একটা সেন্টেন্স হয়েছে। এবং এই সেন্টেন্সটা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য গ্রিনল্যান্ড থেকে এখানে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা মেইন ক্লজ, এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে দ্য সাবঅর্ডিনেট ক্লজ। একটা মেইন ক্লজ এখান থেকে শুরু করে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ, সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে আমরা এটা পাচ্ছি একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে একটা মেইন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে যেটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স।